আরজি করে যে ঘৃণ্য ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানাই। যতদিন এর বিচার না হয় ততদিন এই প্রতিবাদ চলছে, চলবে। উই ডিমান্ড জাস্টিস। নমস্কার, আমি সৈকত আর তোমরা শুনছো ভূততন্ত্র অডিও। দেখতে দেখতে পুজো চলে এলো, আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু এই পুজোর আনন্দের মাঝখানেও আমাদের মনে রাখতে হবে যেই পুজোর আনন্দে যেন তিলোত্তমা দিদির বিচারটা ধামাচাপা না পড়ে যায়। পুজোর আনন্দ ফিকে পড়লেও যেন তিলোত্তমা দিদির জন্য যে আন্দোলন চলছে বিচারের জন্য, সেই আন্দোলনটা যেন ফিকে না পড়ে যায়। আজকে তোমরা শুনতে চলেছ লেখক শ্রী সৈয়দ মুস্তফা সিরাজের লেখা নিঝুম রাতের আতঙ্ক। স্টেশনের ট্রেন থেকে নেমে একগাল হেসে গজপতি আঙুল তুলে বললেন, ওই যে জঙ্গল মতো জায়গা দেখতে পাচ্ছ, ওইখানেই। এই সূর্য কিন্তু ডুবতে চলেছে। শিগগির পৌঁছতে হবে কিন্তু। এই চলো চলো চলো। ভবভূতি ট্রেনটা চলে না যাওয়া অবধি কোনো কথা বললেন না, গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন। কিন্তু ঠোঁটের কোণায় সেই অবিশ্বাসের বাঁকা হাসিটা এখনো রেখে দিয়েছেন অবশ্য। ট্রেনটা দূরের বাঁকে গাছপালার আড়ালে মিশে গেলে তখন উনি বললেন, "ইয়ে, একটুখানি চা পেলে কিন্তু ভালো হতো।" হ্যাঁ, চা চা, হ্যাঁ। আরে চারপাশে একবার তাকিয়ে দেখো তো, এখানে চায়ের দোকান তো দূরের কথা, আমরা বোধহয় জনমনুষ্য দেখতে পাচ্ছ নাকি? ভগবতী দেখলেন তাই বটে, প্ল্যাটফর্মটা পুরো খাঁ খাঁ করছে। শুধু এই স্টেশন ঘর, তার মানে একটা টিনের গুমটি ঘরের মতো। তাছাড়া আর কোনো ঘর বাড়িও নেই। গাছপালা, ঝোপ জঙ্গল কেমন জানি নিঝুম হয়ে ঘিরে আছে স্টেশনটা। কেমন যেন থমথমে আর অস্বস্তিকর হাবভাব। তারপর হঠাৎ ভবভূতির চোখে পড়ল ঝোপের আড়ালে দুজন লোক হন হন করে চলে যাচ্ছে। এই, এই, ওই তো দুজন লোক, দেখো দেখো দেখো, ওই ঝোপের আড়ালে দেখো। হুম, এই স্টেশনেরই লোক, স্টেশন মাস্টার আর পয়েন্টসম্যান। কিন্তু ওরা তো পালাচ্ছে। হ্যাঁ, পালাচ্ছে, পালাচ্ছে মানে? আরে স্টেশনে থাকতে চায় না, তাই জন্য পালাচ্ছে। রেলের কোয়ার্টার পর্যন্ত এখানে তৈরি করা সম্ভব হয়নি গো, পড়েছে খানিকটা দূরে। ওরা এখন পালিয়ে সেই কোয়ার্টারে গিয়েই ঢুকবে। পরের ট্রেন আসার সময় হলে আবার স্টেশনে আসবে, তারপর আবার পালাবে। তাহলে এই স্টেশন ঘরটা তৈরি হলো কিভাবে শুনি? হুম, কিভাবে তৈরি হলো বলো? আরে সে অনেক হাঙ্গামা করে হয়েছিল গো, সাহেব ইঞ্জিনিয়াররা এসে বানিয়েছিল। ওরা তো খুব ডান পিটে ছিল বলেই তাই পেরেছে। গজপতি পা বাড়িয়ে আবারও বলতে লাগলেন, আর ট্রেনটা কেমন ঝটপট একটু দাঁড়িয়েই তখনই লেজ তুলে কেটে পড়লো, তুমি দেখলে না? হুম, তুমি ঠাউর করলে দেখতে। ড্রাইভার, ফায়ারম্যান, গার্ড সাহেব, এমনকি যাত্রীরাও এই স্টেশনে এসে চোখ বুজে থাকে। ওই সিগন্যালটা দেখতে পাচ্ছ? ওই যে ওই সিগন্যাল, ওই সিগন্যালটা পেরুলে তখন গিয়ে আবার চোখ খোলে। আমরা কিন্তু চোখ বুঝে নেই। আরে আমাদের ক্ষতি হওয়ার কারণ নেই বলেই চোখ খুলে রেখেছি। তুমি নিশ্চিন্ত থেকো, আমাদের গায়ে আঁচড় লাগা তো দূরে থাক, আমাদের উকি ঝুঁকি মেরেও দেখার সাহস পাবে না ওরা। কারণ এত বড় প্রজেক্টের চার্জে আছে আমার ভাগ্নে ভূতনাথ। ভূতনাথকে ওরা কি যে ভয় পায় কি বলবো। প্রজেক্ট অর্থাৎ বাংলায় যাকে বলে প্রকল্প। এই প্রকল্পের কথা শুনে ভবভূতি কলকাতায় গজপতির ড্রয়িং রুমে যতটা জোরে হেসেছিলেন, এখানে পৌঁছে ততটা আর পারলেন না। খুক খুক করে শুধু শব্দ হলো মাত্র। গজপতির পিছনে পিছনে
রেল লাইন বরাবর এগোতে থাকলেন ভবভূতি। সূর্য গাছপালার আড়ালে অস্ত যাচ্ছে। আশ্বিন মাস, ঘন সবুজ চেকনাই দেওয়া সেই সব গাছপালার গায়ে নীলচে কুয়াশা জমতে শুরু করেছে। পাখপাখালি তুমুল হল্লা করছে। ভবভূতি টের পেলেন কেমন যেন অস্বস্তি তাকে পেয়ে বসেছে ক্রমশ। হলেও হতে পারে কিংবা থাকলেও থাকতে পারে গোছের ভাবনা মগজে সুরসুর করে বেড়াচ্ছে। বারবার এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছেন। এই প্রকল্পের কথাটা উঠেছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কথায়। গতকাল সন্ধ্যায় জোর বৃষ্টি নেমেছিল। রাস্তায় এক হাঁটু জল জমে গিয়েছিল। তার সঙ্গে লোডশেডিং। গজপতির ড্রয়িং রুমে মোমবাতির আলোয় বাঘ নিয়ে কথা হচ্ছিল। ভবভূতি যৌবনে নাকি দুর্দান্ত শিকারী ছিলেন, তাই ওর সব কথায় বাঘ আসবেই। ওর আফসোস বাঘ মেরে বড্ড ভুল করেছেন এতকাল। এখন বাঘ বংশ দেশ থেকে লোপ পেতে বসেছে। তাই সুন্দরবন বাঘ প্রকল্প করে সরকার একটা কাজের মতন কাজ করেছে। বেচারীরা শান্তিতে ওখানে খেয়ে পড়ে বাঁচুক আর বংশ বৃদ্ধি করে। সেই কথার জের টেনে গজপতি বলেছিলেন, আর ভূত বংশের কথাটা ভাবো ভায়া, আজকাল আর তত ভূত তো কেউ দেখতে পায় না। আর ভূতেরাও তো লোপ পেতে বসেছে। আমাদের ছোটবেলায় ভূত ভূত তুমি ভূত বিশ্বাস করো? আলবাত করি। আর সেটাই তো বলতে যাচ্ছি। শুনবো না, শুনবো না, সব ভুল। ভূত বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আলবাত আছে। চলো, এক্ষুনি চলো। আছে কি নেই সেটা টের পাইয়ে দিচ্ছি। কোথায় যাবো, কোথায় যাবো শুনি? হ্যাঁ? কোনো বড় বাড়িতে নয়তো শ্মশানে, এই তো। আমি ওসব জায়গা চষে ফেলেছি এক সময়। ভূতের টিকিও দেখিনি। আরে ঠিক জায়গায় গেলে তো দেখবে। তাছাড়া বললুম তো, আজকাল আর তত ভূত নেই। আগে যেমন পাড়া গেয়ে যখন তখন বাঘ দেখা যেত, এখন কি দেখা যায়? যায় না। আর তুমি তো বললে বাঘ বংশ লোপ পাচ্ছে বলে সুন্দরবনে বাঘ প্রকল্প করা হয়েছে। হয়েছে, প্রকল্প না বলে বলো বাঘেদের অভয়ারণ্য। হুম, ঠিক তাই তো বলতে যাচ্ছিলাম তোমায়। শুনবে না, খালি গো ধরবে। রামচন্দ্রপুর নামে স্টেশন আছে, শুনেছো কখনো? শোনোনি? না, শুনিনি। তা কি হয়েছে কি? রামচন্দ্রপুরে ঠিক তোমার সুন্দরবনের বাঘেদের অভয়ারণ্যের মতো ভূতেদেরও বংশ রক্ষার জন্য অভয়ারণ্য করা হয়েছে, জানো? আর তার প্রজেক্ট অফিসারকে জানো? না, জানি না। কারণ এমন প্রজেক্টের কথা কসমিন কালে শুনিনি বাবা। তুমি যা জানো না বা শোনোনি তা নিয়ে তক্ক করতে এসো না। রামচন্দ্রপুর ভূত প্রকল্পের চার্জে যে অফিসার আছে তার নাম ভূতনাথ। আমার আপন ভাগ্নে। সে রীতিমতো মেক্সিকোতে ট্রেনিং নিয়ে এসেছে ভূতের ব্যাপারে। বাবা, বলো কি? হ্যাঁ, মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্বে ডক্টরেট ডিগ্রি দেয়। আমাদের ভূত সেই ডিগ্রি পেয়ে এখন ভারতের নাম করা ঘোস্ট এক্সপার্ট, অর্থাৎ ভূত বিশেষজ্ঞ হয়েছে। গত বছর যখন রামচন্দ্রপুর ঘোস্ট প্রজেক্ট থুড়ি থুড়ি ভূতেদের অভয়ারণ্য চালু হলো, তখন উদ্বোধন করেছিলেন কে জানো তো? ভূত বিষয়ক দপ্তরের মন্ত্রী মিসেস এস.সি. হারমটমটিয়া। এমন সরকারি দপ্তরের নাম তো শুনিনি। আর এসসি হার মুক্তি, উফ উফ উফ, শুনিনি শুনিনি শুনিনি। এই তো। কিছু খবর রাখো না। আরে রাখবে কি করে? সারা জীবন তো বন বাজারে বাঘের লেজ ফলো করেই কাটালে। শুনে রাখো, এমন দপ্তর একটা আছে, তবে গোপনীয় দপ্তর, তাই কেউ জানে না। আমার ভাগ্নের খাতিরেই আমি জেনেছি। তাহলে ওই মন্ত্রী মহোদয়ের পুরো নাম বুঝি মিসেস শাকচুন্নি হারমুটিয়া? ঠিক আছে, কালই আমার সঙ্গে বেরিয়ে পড়ো। রামচন্দ্রপুর ভূতারণ্যে গিয়ে সচক্ষে সব দেখবে। এও বুঝবে স্টেশনের নাম রামচন্দ্রপুর রাখার কারণই বা কি।
কি কারণ শুনি? ওটা ভূতারণ্যের বর্ডার। রাম শব্দে ভূতেরা জব্দ, বুঝলে না? আছে অভয়ারণ্য বা ভূত প্রকল্পের দু একটা পাজি ভূত এলাকা ছাড়িয়ে বাইরে গা গ্রামে গিয়ে হানা দেয়, তাই ওই ব্যবস্থা। তোমার সুদর্বন ব্যাঘ্র প্রকল্পের দু একটা বাঘ কি এমন করে না মাঝে মাঝে? রেল লাইনের ধারে ধারে কিছুটা এগিয়ে ডান দিকে সরু এক ফালি রাস্তায় নামলেন গজপতি। সামনে একটা ছোট্ট নদী দেখা যাচ্ছিল, তার উপর কাঠের পোল আছে। সেই পোলে পৌঁছবার পর বললেন, এবার আমরা ভূতদের অভয়ারণ্যের এলাকায় ঢুকছি। ওই 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 দেখো, ওই দেখো কাঠের ফলকে দেখা যাচ্ছে, রামচন্দ্রপুর ভূত প্রকল্প। দেখতে দেখতে পাচ্ছ তো? ভগবতী থমকে গেলেন, মুখের বাঁকা হাসিটা মিলিয়ে গেল। কাঠের ফলকটার সামনে দাঁড়িয়ে চশমা খুলে চোখ দুটো মুছে নিলেন। তারপর চশমার কাজ ভালোভাবে মুছে হেঁট হলেন। কিন্তু না, বড় বড় হরফে সত্যি লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প, এবং তলায় ব্র্যাকেটের মধ্যে 13টি প্রজাতির ভূতের অভয়ারণ্য। তার পাশে আরো একটা বড় ফলকে নোটিশ, সাবধান, কেহ উহাদের উত্ত্যক্ত করিবেন না। ঘাড় মটকাইয়া দিলে সরকার দায়ী হইবেন না। তবে কেহ কেহ আদর করিয়া উহাদের কিছু খাওয়াইতে চাহেন, তাহাতে আপত্তি নাই। কিন্তু নিচের এই তালিকার খাদ্যগুলি ছাড়া আর কোনো প্রকার খাদ্য খাওয়াইবেন না, জরিমানা করা হইবে। ভগবতী একটু ঝুঁকে খাদ্য তালিকায় ঝটপট চোখ বুলিয়ে নিলেন। দুধ, রসগোল্লা, হাড়গোড়, শুকনো গোবর, ছি, শুকনো গোবর, খাঁটি সরিষার তৈল, পাকা কলা, টিকটিকি ডিম ও লেজ, নানা রকম মাছ, কিন্তু আবার শিঙ্গি মাছ বাদে, আরশোলার ঠ্যাং, বাবা ও। গজপতি ওর পিঠে হাত রেখে চাপা স্বরে বললেন, ভগবতী, দেরি হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে গেল। আমার ভাগ্নের অফিসে গিয়ে ওসব জেনে নেবে। চলো চলো, এসো 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 এসো। ভগবতী গুম হয়ে গেছেন, মুখে রা বাক্যি নেই। তার উপর গজপতির একরকম চাপা গলায় কথা বলা শুনে তার গা ছমছম করছে এবার। দুধারে ঘন ঝোপ জঙ্গল, মাঝখানে এক ফালি পিচের পথ। কিছুটা চলার পর বড় বড় গাছের জঙ্গল দেখা গেল, তার মধ্যে একটা আলো দেখা যাচ্ছিল। গজপতি তেমনি চাপা গলায় বললেন, ওই যে ওই যে সীমানের অফিস, মানে মানে আমার ভাগ্নির। ভগবতী এখন মোটামুটি অনেকটা বিশ্বাস করে ফেলেছেন। খুঁতখুঁতে গলায় বললেন, এই এই ওদের জন্য কিছু একটা খাওয়ার আনা উচিত ছিল গো। গজপতি ঠোঁটে আঙুল রেখে বললেন, খাবারের নাম করো না, করো না, এখনই পিছু নেবে। সেবার আমি কি বিপদেই না পড়েছিলুম এসে। পিছু পিছু নিয়েছিল নাকি? হুম, ওই অফিস অব্দি। পিছনে খালি বলে, কে এনেছিস দিয়ে যা, কে এনেছিস দিয়ে যা, এইভাবে জানো। বলো কি? আচ্ছা আচ্ছা, ওরা ওরা নাকি সুরে কথা বলে কেন বলো তো? আরে নাক নেই যে, কঙ্কালের মুন্ডু দেখুনি, নাক আছে? না, ঠিক বলেছ, নাকের জায়গায় একটা গর্ত আছে বটে। এই সময় আলো অনেক কমেছে। ভগবতী অস্বস্তিতে হাঁটছেন আর অনবরত এদিক ওদিক চাইছেন। হঠাৎ তার মনে হলো সামনে বাঁ দিকে একটা গাছের প্রকাণ্ড মরা ও শুকনো ডালে কালো রঙের এবং দেখতে কতকটা হনুমানের মতো কি যেন বসে আছে। তারপর সেই অদ্ভুত প্রাণীটা বার কতক আপন খেয়ালে উল্লুকের মতোই শুকনো ডালটা ধরে চরকি ঘোড়া হয়ে ঘুরল। ভগবতী শিউরে উঠে বললেন, এই, 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 এই গজপতিদা, এই গজপতিদা, এই দেখো, ওটা ওটা কি গো? ওটা কি? ওটা কি? গজপতি দেখেই চাপা স্বরে বললেন, এই চুপ করো, বলো রাম 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 রাম, বলো রাম রাম, বলো রাম রাম, বলো।
সাবধানে পা টিপে টিপে জায়গাটা পেরিয়ে গজপতি জানালেন, এই প্রজাতির নাম গেছো। এরা গাছে থাকে গো। বুঝলি না, বড্ড বদ অভ্যেস। টুকটাক করে ঢিল ছোড়ে, আর মাথা নেড়া দেখলে তো কোনো রক্ষেই নেই। রাস্তাটা ডাইনে ঘুরছে এবার। সামনে গেট দেখা যাচ্ছে, তার পাশে বাংলো মতো একটা বাড়ি। গেটের কাছাকাছি যেতেই ভবভূতি দেখলেন আচমকা একটা ঢ্যাঙা লিকলিকে মূর্তি শটান ঝোপ ঠেলে রাস্তায় এলো এবং তাদের সামনে একটু তফাতে দাঁড়িয়ে গেল। ভবভূতি ফিসফিস করে উঠলেন, এ কত এ কত রে এ কত কত ওটা কি ওটা কি রে? গজপতি দাঁড়িয়ে গেছেন, তেমনি ফিসফিসিয়ে বললেন, এই সেরেছে, কিছু খাবার আনা উচিত ছিল, তাই তো অন্তত একটুখানি শুকনো গোবর। মুখের কথা মুখেই থাকলো গজপতি। সেই মূর্তি হঠাৎ করে বেজায় হেসে উঠল। ভবভূতি বিড়বিড় করতে থাকলো, টাম 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 টাম। তারপর হঠাৎ টের পেলেন রামের বদলে ট্রাম বলছেন। তখনই শুধরে নিয়ে এই তো এই যত বছর আর গজপতি বিকট চেঁচিয়ে আর্তনাদের সুরে বলে উঠলেন, ও ভূত, ভূত, এ ভূত রে, এ ভূত তোর ঘটোৎকচকে সামলে নে, বেরিয়ে পড়েছে রে, এ ভূত, ভূত। বাংলো বাড়ি থেকে আলো হাতে বেরিয়ে কে যেন সাড়া দিল। এই কোন বেটারে নাম ধরে ডাকছিস? পর্দা তো কম নয় তোদের। বাবা, বাবা ভূত, এ ভূত, আমি 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 তোর মামা গজপতি রে, এ ভূত। আলো হাতে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো একটা লোক। তাকে দেখে রাস্তা আটকে দাঁড়ানো সেই মূর্তিটা এক লাফে ঝোপঝাড় ডিঙিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ আচমকা যেন ঘূর্ণিঝড় বয়ে গেল। গজপতি ফিসফিস করে জানালেন, পাহাড়ি দেশের ভূত, বুঝলো তো? তারপর ভবভূতির হাত ধরে পা বাড়িয়ে বললেন, বাবা, বাবা ভূত, তোকে খবর দিয়ে আসতে পারিনি। এদিকে এদিকে ট্রেনটাও লেট করেছিল। গেট খুলে ডক্টর ভূতনাথ বললেন, আরে মামা নাকি? আসুন আসুন আসুন, কি সৌভাগ্য। আরে উনি কে মামা? আমার বন্ধু ভবভূতি প্রতিতন্ডু। তোকে এনার কথা বলেছি তো, মনে নেই হয়তো। ইনি একসময় নাম করা শিকারী ছিলেন। আর ভবভূতি, এ হচ্ছে সেই ডক্টর ভূতনাথ পাত্র। ডক্টর ভূতনাথ নমস্কার করে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার, আসুন আসুন আসুন। বাংলো ঘরের মধ্যে একটা হ্যাজাক জ্বলছে। লণ্ঠনটার দম কমিয়ে বারান্দায় রেখে ডক্টর ভূতনাথ ওদের নিয়ে ভেতরে ঢুকলেন। কোনার টেবিলে একটা কালো বেটে মোটাসোটা হাঁড়িমুখো লোক খাতায় যেন কিসব লেখালেখি করছিল। একবার মুখ তুলে দেখলো। ভবভূতির গা শিরশির করে উঠল লোকটাকে দেখে। মাগো এটা আবার কে রে ভাই? মানুষ বটে তো, যেন বোতলে চেহারা। ওহ বাবা, পাশের ঘরের দরজা খুলে ডক্টর ভূতনাথ বললেন, এক মিনিট মামা, মোমবাতিটা জ্বেলে নিন। লোডশেডিং বুঝি? না, এখানে ইলেকট্রিসিটির বালাই নেই। কেন নেই? পরে বলবো ফোন। ভূতনাথ মোমবাতি জ্বেলে দিলেন, ডাকলেন, মামা আসুন, আপনারা ভেতরে এসে বসুন, আমি চায়ের জোগাড় করি। ঘরটা বেশ বড়। ভবভূতি ও গজপতি আরাম করে বসলেন। ডক্টর ভূতনাথ বাইরে চলে গেলেন। বাইরে তার গলা শোনা গেল, কাকে যেন ডাকাডাকি করছেন। গজপতি বললেন, ইলেকট্রিসিটি কেন নেই জানো? ভূতদের ওই আলো সয় না, লণ্ঠন হ্যাজাক অব্দি বড় জোর সয়। ওই ইলেকট্রিসিটির জ্বালায় তো ভূত বংশ লোপ পেতে বসেছে। ভবভূতি দমে গেছেন এখন। সায় দিয়ে মাথাটা নাড়লেন শুধু। তারপর বারবার জানলার দিকে তাকাতে থাকলেন।
বলা যায় না কখন কি বিটিকিচ্ছিরি ভুতুরে চেহারা জানালায় উকি দিয়ে ওই রকম একখানা ভিলে চমকানো হাসি হাসবে হয়তো। মনে হচ্ছে রাইফেলটা আনলে ভালো হতো, কিন্তু রাইফেল কি এরা ছুটতে দিত? তার চেয়ে বড় কথা, রাইফেলের গুলি ভূতের গায়ে লাগতো কিনা তাই বা কে জানে। কখনো তো পরীক্ষার সুযোগ পাননি। কিছুক্ষণ পরে চা খেতে খেতে ভবভূতি এই অভয়ারণ্যের ভূত বৃত্তান্ত বেশ মনোযোগ দিয়ে শুনছিলেন। গজপতির ভাগ্নে ডক্টর ভূতনাথ পাত্র অমায়িক মানুষ। রোগা শিরিঙ্গে চেহারা, গায়ের রং কুচকুচে কালো, চুলগুলো ছোট এবং সজারুর কাটার মতন খাড়া, গোফটাও তাই। এই শরতের ভ্যাপসা গরমেও স্যুটটাই পরে আছেন। গজপতির চোখ নাচছে অনবরত, যেন বলতে চাইছেন, আমি কেমন ভাগ্নের মাম্মা, ভাগ্নে পাকা সাহেব। আচ্ছা, আপনি তো শিকারী মিস্টার প্রতীক টিন্ডু। আপনি ব্যাপারটা বুঝবেন ভালো। আপনার যেমন বন্যপ্রাণী, বিশেষ করে বাঘের ব্যাপারে তীব্র কৌতূহল ছিল বললেন না, আমারও ছোটবেলা থেকে ভূতের ব্যাপারে ভীষণ আগ্রহ ছিল। যাই হোক, হঠাৎ একদিন কাগজে দেখলুম মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বে গবেষণার জন্য সেখানকার সরকার বৃত্তি দিচ্ছেন। অমনি কপাল ঢুকে দরখাস্ত করে দিলুম। ইন্টারভিউ ডাকও পড়লো, পাশও করে গেলুম। তারপর তো দেখতেই পাচ্ছেন, শুনেও থাকবেন। হুম, শুনেছি শুনেছি শুনেছি, কিন্তু এই প্রকল্প কিভাবে ভূত এনে জড়ো করেছো, সেই কথা বলো তো বাবা, শুনি একটু। হুম। সে অনেক হাঙ্গামা। কাগজে বিজ্ঞাপন দিতে হয়েছিল, কেউ কোথাও ভূতের খোঁজ পেলে জানান, পুরস্কৃত করা হবে। বিস্তর চিঠি এসেও ছিল, কিন্তু বেশিরভাগ জায়গায় গিয়ে দেখি মিথ্যে ভোগাচ্ছে। তবে কিছু জায়গায়, যেমন ধরুন কলকাতার পুরনো কয়েকটা বাড়ির ছাদ, চিলে কোঠা, সিঁড়ি, হাতড়ে 3 রকম প্রজাতির ভূত পেয়েছিলাম। এরা সবাই কিন্তু মানুষ ভূত। কেউ আত্মহত্যা করে ভূত হয়েছে, কেউ দুর্ঘটনায় মারা গেছে, কেউ খুন হয়ে মরেছে। ভূত ভালোভাবে না বোঝালে ভবভূতি বুঝতে পারবে না। আচ্ছা, তাহলে শুনুন। ভূত জাতি মূলত 3টি উপজাতিতে বিভক্ত। মানুষ ভূত, অর্থাৎ যাকে বলা হয় প্রেত, আর প্রকৃত ভূত, যারা মানুষ বা কোনো জন্তুর অশরীরী আত্মা নয়, স্রেফ ভূত। আর তৃতীয় উপজাতি হচ্ছে প্রাণীজ ভূত, অর্থাৎ মানুষ বাদে অন্যান্য প্রাণী মরে যে ভূতের জন্ম। যেমন ধরুন গরু মরে যে ভূত হয়েছে তার নাম গোদানো। ভবভূতি আরো কৌতূহলী হয়ে বললেন, আহ, সব রকম ভূতই তো এখানে রয়েছে, হুম, কি বলো? হুম, তবে সব সময় দেখা পাওয়া মুশকিল। আপনি তো সুন্দরবন অভয়ারণ্যে গেছেন, কবার বাঘ দেখতে পেয়েছেন বলুন? হুম। হুম, আমি শিকারী। ও কি নতুন কথা আর আমার কাছে? শুনুন, গ্রামাঞ্চলে কিভাবে ভূত খুঁজে এনেছে শুনুন। গ্রামে খবরের কাগজ আর কজন পড়ে, তাই ভেড়া পিটিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল। তার ফলে অসংখ্য জায়গা থেকে নানা রকম ভূতের খোঁজ পাওয়া গেল। যেমন ধরুন, বীরভূমের একটা দিঘির এক কোনায় শাকচুন্নির খোঁজ পেলুম, আর তক্ষুনি বেরিয়ে পড়লুম। কিন্তু ওদের ধরে আনলে কিভাবে? আরে খুবই সোজা, খুবই সোজা। শুধু জানতে হয় কোন প্রজাতির ভূতের কি খাদ্য, ব্যাস। বীরভূমের সেই শাকচুন্নির আড্ডায় এক রাত্রি গিয়ে বসে রইলাম। ওর প্রধান খাদ্য মাছ। মাছ দেখে তখনই ওর নোলায় জল ঝরতে লাগলো। ঘোমটার ফাঁকে বলল, একটা মাছ দে না ভাই, এ ভাই, একটা মাছ দে না। আর আমি অমনি উঠে চলতে শুরু করলুম। সারা পথ ও পেছনে চাইতে চাইতে আসে, আর আমি বলি, আর একটু গিয়ে দেবো, চলে আয় চলে আয়, আর একটু গিয়েই দিয়ে দেবো আয়। ব্যাস, এই করে এখানে নিয়ে চলে এলুম। এখানে পুকুর বানিয়ে অঢেল মাছ ছেড়েছি। শাকচুন্নিরা ছড়িয়ে ছিটিয়ে যা খাওয়ার খাচ্ছে, আর বাকিটা আমরা কলকাতায় চালান দিচ্ছি। এই শুনে গজপতি মন্তব্য করলেন, সেই সব মাছই তো কলকাতার বাজারে বিক্রি হচ্ছে, স্বাদেই বোঝা যায়। শাকচুন্নিরা শুকে ফেলে দেয়, তাই ওরকম, বুঝলে তো? আচ্ছা বাবা ভূত না, দুধ, রসগোল্লা, পাকা কলা, এসব সুখাদ্য কোন ভূতে খায়? আরে ভূত নয়, ভূত নয়, বলুন ভূতনি।
এরা প্রেত উপজাতির অন্তর্গত, অর্থাৎ কোনো পেটুক মেয়ে মরে ভূত হয়েছে। কি বলি? শুধু মেয়েরাই ওসব খায়? কি বলছিস তুই? জানলার বাইরে থেকে খ্যানখ্যানে গলায় কে যেন কথাগুলো বলে উঠল। ভবভূতি আটকে উঠে দেখলেন নির্ঘাত ভূতনি বটে। চুলের যা ছিঁড়ি, তার পরনে শাড়ি, কত রকম গয়নাও পরা। জানালায় দাঁড়িয়ে চোখ কটকটিয়ে তাকিয়ে আছে। এই পেছো না, এখন যাও এখান থেকে, এখন চলে যাও। দেখছো না আমরা কথা বলছি? হ্যাঁ, কিছু বলার থাকলে পরে এসো, যাও। না হয় দরখাস্ত করে পরে যাও, এখন যাও। ডক্টর ভূতনাথ ধমক দিয়ে উঠলেন। ভূতনি জিভ বের করে কেন কে জানে ভবভূতির দিকেই ভেঙচি কেটে সরে গেল। পেচোর মা সেবার আমাকে বাগবাজারের রসগোল্লা আনতে বলেছিল, আর ভুলে গেছে নিজেই। পেচোর মা মানে? হ্যাঁ, জবাবটা দিলেন ডক্টর ভূতনাথ। আরে ওর ছেলে পেচো, ও যে ভূত, তার মানে প্রেত। ট্রেনে চাপা পড়ে মারা গেছে। আচ্ছা বাবা ভূতনাথ, এত যে ভূত রেখেছো অভয়ারণ্যে, তুমি কিংবা তোমার কর্মচারীরা কেউ কখনো বিপদে পড়নি তো? না, বুঝতে পারছেন না, বেছে বেছে কর্মচারী রাখা, রীতিমতো ট্রেনিং দেওয়া হয়েছে। ভূত নিয়ে কাজ করা তো অত সহজ নয়। এই সময় ভবভূতির মনে হলো তার পাঞ্জাবির পকেটে কি যেন ঢুকেছে। ঘুরেই আটকে উঠলেন। চেয়ারের পেছনে ঘাপটি মেরে বসে একটা বছর নয় 10 বয়সের ছেলে। কিন্তু সত্যি কি ছেলে? তার পকেটে একটা কালো কুচকুচে লিকলিকে হাত ঢুকিয়ে হাত রাখছে। ভগবতী কাঁপতে কাঁপতে বললেন, কে 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 কে? ডক্টর ভূতনাথ ধমকে দিলেন, এই পেচো, কি হচ্ছে ওটা? চকলেট খুঁজছি। উঠু মামা, উঠু মামা, চকলেট খুঁজছি। হাত বের কর বলছি, বের করে নে হাত। ডক্টর ভূতনাথ উঠে দাঁড়ালেন। ছি 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 ছি, ওই নোংরা হাত তুই কোন আক্কেলে পকেটে ঢোকালি? হ্যাঁ, মুখে চাইলেই তো পারতিস। তারপর চেয়ারের পেছন থেকে পেচো উঠে দাঁড়িয়ে ভবভূতির গলায় 2 হাত আঁকড়ে আবদার গলায় বলল, একটা চকলেট দাও না দাদু। ও দাদু, দাদু গো, ও দাদু, একটা চকলেট দাও না। ও দাদু, একটা চকলেট দাও না। ও দাদু, সেই সঙ্গে বেজায় রকম কাতুকুতুও দিতে থাকলো। দাদু, ও দাদু, একটা চকলেট দাও না। একটা চকলেট দাও না। কি দাদু, একটা চকলেট দাও না। দাদু, একটা চকলেট দাও না। প্রচন্ড ঠান্ডা হাত। ভবভূতির দম আটকে যাচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে গো গো করতে করতে শেষ পর্যন্ত ভূতর মতোই করে হেসে উঠলেন। ভগবতী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর উঠে বসলেন। দেখলেন নিজের ঘরে শুয়ে আছেন। ঘরে সকালের রোদ ঢুকেছে। তার নাতি রুনু বলল, ও দাদু, তুমি এখনো ঘুমাচ্ছ? আমি কখন উঠে গেছি। ভবভূতি আগে ভালোভাবে দেখে নিলেন রুনু না পেছু। তারপর শুধু বললেন, দাদু, একটা চকলেট দাও না, একটা চকলেট দাও না। ও দাদু, একটা চকলেট দাও না। ভবভূতি চমকে উঠলেন। ও যে চকলেট চাই। কিন্তু না, মনের ভুল। স্বপ্নই দেখছিলেন বটে। কাল সন্ধ্যায় গজপতির সঙ্গে ভূত নিয়ে বেজায় তর্ক হয়েছিল। মনে পড়ছে। আজকের গল্প তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। আর হ্যাঁ, ভুলে যেও না, প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলবে। হোক প্রতিবাদ।